সুপ্রিয় শিক্ষার্থী, লেভেল 5-এর বাংলা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এই পুরো ক্লাস জুড়ে আলোচনা করব বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের কিছু টপিক নিয়ে। তো বাংলা প্রথম পত্র থেকে আমরা বেছে নিয়েছি মাসি পিসি গল্প এবং 52 দিনগুলি গদ্যাংশ। আর বাংলা দ্বিতীয় পত্র থেকে আজ আমরা দেখব শব্দ নিয়ে শব্দের বিস্তারিত আমরা দেখব। সুতরাং পুরো ক্লাস আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং হাতের কাছে যদি খাতা কলম থাকে তাহলে আজকে আমরা শব্দ থেকে যে বিষয়গুলো পড়ব সেগুলো একটু নোট করে রাখবেন। আর আপনারা এই যে স্মার্ট নোট যেটা আমাদের লেকচার নোট সেটা তো পাচ্ছেনই। তো শুরু করা যাক। মাসি পিসি গল্পের বা গদ্যাংশের মূলত লেখক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা একটু দেখব, কারণ বাংলা প্রথম পত্র থেকে কবি পরিচিতি থেকে প্রচুর প্রশ্ন আসে। তো মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালের 19 মে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল মানিক। তো তিনি একটা রোগে আক্রান্ত ছিলেন, যেটা হচ্ছে মৃগরোগ, এবং দীর্ঘদিন এই রোগ ভোগের পরে তিনি 1956 সালের 3রা ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। কত সালে মৃত্যুবরণ করেন? 1956 সালের 3রা ডিসেম্বর কলকাতাতে মৃত্যুবরণ করেন। এবং মানিক বন্দ্যোপাধ্যায় তার এই যে যতদিন তিনি বেঁচে ছিলেন তার মধ্যে যে সাহিত্যকর্মগুলো আমাদের জন্য রেখে গেছেন, বা তার যে সাহিত্যকর্ম দিয়ে বাংলার যে সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, তার কিছু কিছু উল্লেখযোগ্য সাহিত্যকর্ম রয়েছে। উপন্যাসের মধ্যে রয়েছে পদ্মা নদীর মাঝি। এই পদ্মা নদীর মাঝি সম্পর্কে নাম শুনিনি বা জানি না এমন কেউ মনে হয় আমরা নাই। তো এই পদ্মা নদীর মাঝি হচ্ছে জেলেদের জীবন এবং জেলেদের যে বিচিত্র সুখ দুঃখের যে কাহিনী, এটাই ছিল এই পদ্মা নদীর মাঝি উপন্যাসের মূল উপজীব্য। উপন্যাসটি 1936 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কত খ্রিস্টাব্দে? পদ্মা নদীর মাঝি উপন্যাসটি 1936 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এছাড়াও তার আরও উপন্যাস রয়েছে, যেটা হচ্ছে যেমন উল্লেখযোগ্য জননী, পুতুল নাচের ইতিকথা ইত্যাদি। তার গল্পগ্রন্থ তিনি যে গল্পগ্রন্থগুলি রচনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য গল্পগ্রন্থ রয়েছে আত্মহত্যার অধিকার, দিবারাত্রির কাব্য, ছোট্ট বকুলপুরের যাত্রী, প্রাগৈতিহাসিক, আজকাল পরশুর গল্প, তারপর সরীসৃপ, সমুদ্রের স্বাদ, ভেজাল ইত্যাদি। আরও তিনি আমাদের জন্য উল্লেখযোগ্য সাহিত্যকর্ম গল্পগ্রন্থ আকারে রেখে গেছেন। এরপর আমরা যে টপিক নিয়ে আলোচনা করব 52 দিনগুলি, এই টপিকের লেখক হচ্ছে জাতির জনক, বাংলাদেশের যে মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই জাতির জনক শেখ মুজিবুর রহমান থেকে প্রতি বছর প্রশ্ন আসে এবং বাংলাদেশের ইতিহাসে তিনি একজন বিখ্যাত ব্যক্তিত্ব, বাংলাদেশ নামের স্রষ্টা বলা চলে। তো এই শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমাদের আসলে একটু বিস্তারিত পড়তে হবে। তার জীবন ইতিহাস, তার ব্যক্তিগত বা নানা ধরনের কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড ইত্যাদি বিষয় আমাদের পড়তে হবে। তো আমরা যদি বঙ্গবন্ধু সম্পর্কে এখন পড়াতে চাই তাহলে দেখা যায় বঙ্গবন্ধু সম্পর্কে আমরা পড়তে গেলেই জানতে গেলে আমাদের পুরো একটা ক্লাস দরকার। কিন্তু এই ছোট্ট ক্লাসে আপনাদের এই যে বঙ্গবন্ধুর পুরো ব্যক্তি জীবন, রাজনৈতিক জীবন, বাংলাদেশের ইতিহাসে তিনি যে অবিস্মরণীয় তার সম্পর্কে পুরো বিষয় আলোচনা করা সম্ভব নয়। তাই আমরা তার সম্বন্ধে কিছু কিছু কথা আলোচনা করব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। বাকিগুলো আপনারা লেকচার নোটস থেকে দেখে নেবেন। জাতির জনক শেখ মুজিবুর রহমান, তার জন্ম এবং মৃত্যু সাল হচ্ছে 1920 থেকে 1975। 1975 সালে তার পরিবারের উপরে যেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেটা আসলে বাংলাদেশের ইতিহাসে খুবই জঘন্যতম অধ্যায় বলা চলে। তো জাতির জনক শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার, বর্তমানে জেলা গোপালগঞ্জ জেলা, তখন মহকুমা ছিল, মানে যখন তিনি 1920 সালে জন্মগ্রহণ করেন তখন মহকুমা ছিল, টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে 1920 সালের 17ই মার্চ জন্মগ্রহণ করেন। এবং আমরা একটা কথা আপনাদেরকে বলে দেই, বঙ্গবন্ধু সম্পর্কে আমরা যা কিছু পড়ব সবই গুরুত্বপূর্ণ, সুতরাং বঙ্গবন্ধু সম্পর্কে স্কিপ না করাই ভালো হবে। তার পিতা ছিলেন শেখ লুৎফর রহমান এবং মাতা ছিলেন মোহাম্মদ সায়রা খাতুন। 4 বোন এবং 2 ভাইয়ের মধ্যে
হচ্ছে শেখ মুজিবুর রহমান তৃতীয় ছিলেন, তার ডাকনাম ছিল খোকা। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকনাম ছিল খোকা। এই যে খোকা বা বঙ্গবন্ধুর শৈশবকাল কাটে হচ্ছে টুঙ্গিপাড়াতে। 7 বছর বয়সে গিমাডাঙ্গা প্রাইমারি স্কুলে পড়াশোনা শুরু করেন এবং গোপালগঞ্জ পাবলিক স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন হচ্ছে 9 বছর বয়সে। এবং 14 বছর বয়সে তিনি একটা রোগে আক্রান্ত হন, বেরি রোগে আক্রান্ত হন। এই রোগের কারণে তার একটি চোখে কলকাতায় অপারেশন করা হয় এবং তার চক্ষু রোগের কারণে তার লেখাপড়ায় সাময়িক বিরতি ঘটে। এরপর তার জীবনে নানা ধরনের ঘটনা রয়েছে। তিনি বিয়ে করেন, তিনি কলকাতা ইসলামিয়া কলেজে মানবিক বিভাগে ইন্টারমিডিয়েটে ভর্তি হন, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিয়া কলেজ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন আসলে ইসলামিয়া কলেজ থেকে বিএ পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। তো প্রশ্ন আসতে পারে ভর্তি পরীক্ষায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনাদের কিন্তু এই প্রশ্ন আসতে পারে, সুতরাং এগুলো কিন্তু মনোযোগ দিয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আইন বিভাগে ভর্তি হন এবং 4 জানুয়ারি মুসলিম ছাত্রলীগ আসলে প্রতিষ্ঠা করেন। 1952 সালের 26শে জানুয়ারি খাজা নাজিমুদ্দিন ঘোষণা করেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। এরপর নানা আন্দোলন, নানা রাজনৈতিক ইতিহাস যেগুলো রয়েছে সেগুলো আপনারা একটু দেখে নেবেন, লেকচার নোটসে তো রয়েছে অবশ্যই। 1966 সালের 5ই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দল সমূহের জাতীয় সম্মেলনের বিষয়ে নির্বাচনী কমিটিতে বঙ্গবন্ধু ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করেন। এই 6 দফা দাবি 1966 সালে পেশ করা হয়ে থাকে এবং এই 6 দফা দাবিকে মূলত বলা হয় বাঙালি জাতির মুক্তির সনদ। তাহলে 6 দফা দাবি কবে পেশ করা হয় সেটাও কিন্তু আসতে পারে এবং এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এরপর এই যে 1968 সালে যে 3রা জানুয়ারি পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে আসামি করে, যে আগরতলা ষড়যন্ত্র মামলা করে, তাতে কতজন আসামি ছিল এই প্রশ্ন কিন্তু আসতে পারে। এরপর বঙ্গবন্ধু কত নম্বর আসামি ছিল, এরপর কবে এই যে আগরতলা ষড়যন্ত্র মামলা মানে প্রত্যাহার করা হয়, এই সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। এবং এটা আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 23শে ফেব্রুয়ারি প্রায় 10 লাখ, তাহলে 1969 সালের 23শে ফেব্রুয়ারি প্রায় 10 লাখ ছাত্র জনতার সংবর্ধনা সমাবেশে শেখ মুজিবুর রহমানকে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। তাহলে প্রশ্ন আসতে পারে কবে বা কত তারিখে বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। এরপর আরও ইতিহাস রয়েছে তার রাজনৈতিক জীবনের, সেই ইতিহাস সব কিছুই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু তিনি বাংলাদেশের মহান স্রষ্টা, বাংলাদেশ নামেই স্রষ্টা বলা চলে, বাংলা জাতির বাংলাদেশের মহান স্থপতি, সুতরাং তার সম্পর্কে আমাদের জানতে হবে, তার সম্পর্কে জানা আমাদের নৈতিক দায়িত্ব এবং পরীক্ষার জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তো তার সম্পর্কে আমরা একটু লেকচার নোটসগুলো পড়ে নেব। আমি প্রথমেই বলেছি যে তার সম্পর্কে যদি আমরা বিস্তারিত পড়তে যাই তাহলে আমাদের পুরো একটা ক্লাসেও আমরা শেষ করতে পারবো না। এরপর 10 এপ্রিল কী হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে মুজিবনগর সরকার গঠিত হয়। তাহলে মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখে, ঠিক আছে। এরপর বাংলাদেশ স্বাধীনের ইতিহাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধ শেষে 16ই ডিসেম্বর যে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ মধ্য দিয়ে আসলে মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হয় এবং বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এরপর 1972 সালে যে 8ই জানুয়ারি পাকিস্তান সরকার আন্তর্জাতিক চাপে পড়ে বঙ্গবন্ধুকে মুক্তি দেয়, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এগুলো আসার মতো। এরপরে রয়েছে 10ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু ঢাকায় পৌঁছান। তাহলে স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে বা কত তারিখে স্বাধীন বাংলাদেশে আসলে বঙ্গবন্ধু প্রত্যাবর্তন করেন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে 12ই জানুয়ারি তিনি হচ্ছে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এই যে মার্ক করা প্রশ্নগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং বাকিগুলোও আপনারা পড়ে নেবেন। তারপর কত সালে তিনি জুলিও কুরি পুরস্কার পান এবং কত সালে এই যে
এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যে 1974 সালে 22শে ফেব্রুয়ারি বাংলাদেশকে পাকিস্তানের স্বীকৃতি দান, 24শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে বাংলায় ভাষণ দেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা লেকচার নোটস থেকে অবশ্যই একটু গুরুত্ব সহকারে, একটু মনোযোগ সহকারে দেখে নেব। এরপর 1975 সালের 15ই আগস্ট মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুরো ফ্যামিলির উপর আসলে হত্যাযজ্ঞ চালানো হয় এবং 1975 সালের 15ই আগস্ট মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ হওয়ার পর দেশে সামরিক শাসন আসলে শুরু হয়। এরপর 1996 সালের 23শে জুন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে। এরপর হচ্ছে এই তারিখেই হচ্ছে আবার কুখ্যাত ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে। ঠিক আছে, 15ই আগস্ট বাঙালি জাতির জীবনে একটি কলঙ্কময় দিন এবং এটি একটি গুরুত্বপূর্ণ দিন। এটাকে বাংলাদেশের প্রেক্ষাপটে শোক দিবস হিসেবে পালন করা হয়। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র থেকে শব্দের শ্রেণী বিভাগ। এখানে একটা বানান ভুল আছে, আমি লেকচার নোটসটাই কারেক্ট করে দেব। তারপর শব্দ নিয়ে আমরা পড়বো। আসলে শব্দ কি, শব্দ আসলে শব্দের ভাণ্ডারের মধ্যে কোন কোন বিষয়বস্তু পড়ে সেগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত দেখব। তাহলে প্রথমেই বলা হয়েছে এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। তাহলে কি, এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। অর্থবোধক ধ্বনি ও ধ্বনি সমষ্টিকে শব্দ বলা হয়। আমরা একটা কথা আপনাদেরকে বলি যে এই যে বাংলা দ্বিতীয় পত্র থেকে এই শব্দের ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে কিছু প্রশ্ন আসে এক রকমের, অর্থাৎ শব্দের মানে বাক্যের মৌলিক উপাদান কি, বাক্যের একক কি, তারপর বাক্যের বাহন কি, এই শব্দগুলো কিন্তু, এই প্রশ্নগুলো কিন্তু বিগত সালে এসছে অনেকবার এবং আগামীতেও আসবে। সুতরাং এইখানের এই অংশটুকু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলা হয়। বাক্যের মৌলিক উপাদান শব্দ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শব্দকে বাক্যের একক বলা হয়, অর্থাৎ বাক্যের এককও কিন্তু শব্দ, এবং আবার বাক্যের বাহনও হলো শব্দ। শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে কি বলে? রূপ বলে। এরপর শব্দের শ্রেণীবিভাগ। বিভিন্ন শ্রেণীবিভাগ মানে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আসলে শব্দের শ্রেণীবিভাগ হতে পারে: গঠনমূলক, অর্থমূলক এবং উৎসমূলক। তাহলে গঠনমূলকভাবে শব্দ হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। প্রশ্ন আসতে পারে গঠনমূলকভাবে শব্দ কয় প্রকার? প্রশ্ন কি আসতে পারে? গঠনমূলকভাবে শব্দ কত প্রকার? তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 প্রকার। কি কি? একটা হচ্ছে মৌলিক শব্দ, একটা হচ্ছে সাধিত শব্দ। মৌলিক শব্দে বলা হয়েছে যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না তাকে বা সেগুলোকে মৌলিক শব্দ বলে। তাহলে মৌলিক শব্দের মধ্যে কি কি পড়ে? গোলাপ, ফুল, নাক, লাল, তিন ইত্যাদি, এসবগুলোই, বা এরকম আরও অনেক শব্দ রয়েছে যেগুলো হচ্ছে মৌলিক শব্দ। ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোনটি মৌলিক শব্দ, নিচের কোনটি মৌলিক শব্দ, এরকম অপশন দিয়ে দিতে পারে। গোলাপ, ডুবুরি, চলন্ত, প্রশাসন, এরকম অপশন দিয়ে দিতে পারে। এবং এই যে গোলাপ শব্দটা মৌলিক শব্দ, এই প্রশ্ন কিন্তু বিগত সালে এসছিল। সুতরাং এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ খুবই, আপনারা একটু মনোযোগ সহকারে অবশ্যই এগুলো দেখবেন। এরপর রয়েছে সাধিত শব্দ। যে সকল শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় সেগুলোকে সাধিত শব্দ বলে। তাহলে সাধিত শব্দগুলোকে আমরা আবার যৌগিক শব্দ বলতে পারি, কারণ মৌলিক যেহেতু, তাহলে যৌগিক, এরকমও কিন্তু আমরা চিন্তা করতে পারি। সাধারণত এক বা একাধিক শব্দের সমাস হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্গ যোগে সাধিত শব্দ গঠিত হয়ে থাকে। যেমন ডুবুরি, ডুবযোগুরি, চলন্ত, চলযোগন্ত, এগুলো হচ্ছে মূলত প্রকৃতি প্রত্যয়। এরপর এই যে নীলাকাশ, নীল যে আকাশ, এটা কিন্তু একটা সমাসবদ্ধ পদ। তাহলে এই হচ্ছে আমাদের দেখলাম মৌলিক শব্দ আর সাধিত শব্দ। এরপর শব্দের অর্থ অনুসারে শব্দসমূহকে 3 ভাগে বিভক্ত করা হয়, যেমন যৌগিক শব্দ, তারপরে রয়েছে রূঢ়ি শব্দ এবং হচ্ছে যোগরূঢ় শব্দ। আমরা এইখানে যেটা বলেছিলাম যে সাধিত শব্দকে যৌগিক শব্দ বলা চলে, কিন্তু আসলে যৌগিক শব্দ না। আমি বলেছি কোন প্রসেসে, যে মৌলিক শব্দকে কিন্তু ভাঙা যায় না বা আলাদা করা যায় না, আর যৌগিক শব্দকে ভাঙা যায় বা আলাদা করা যায়। তো যৌগিক শব্দ কাকে বলে? যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সেগুলোকে যৌগিক শব্দ বলে। যেমন দৌহিত্র, সাংবাদিক, গায়ক, মধুর, মিতালি, এগুলো হচ্ছে কি? যৌগিক শব্দ।
অর্থাৎ উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম। তাহলে কর্তব্যতে রয়েছে কৃযোক্তব্য, অর্থ হচ্ছে যা করা উচিত। গায়ক, গৈযোগ কক, অর্থ হচ্ছে যে গান করে। তো এরকম আরও কিছু শব্দ দেয়া আছে যেগুলো আপনারা একটু দেখে নেবেন। এরপর রয়েছে রূঢ়ি শব্দ, যে সকল শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে রূঢ়ি শব্দ বলে, যেমন হস্তি, বাসি, তৈল, প্রবীণ, সন্দেশ ইত্যাদি। গেলে হস্তি হচ্ছে হস্তযোগীন, অর্থাৎ হাত আছে যার বা হস্ত আছে যার, কিন্তু হস্তি বলতে একটা পশুকে বোঝায়, মানে হাতিকে বোঝায়। এরপর হচ্ছে গবেষণা, গোযোগেষণা, অর্থ হচ্ছে গরু খোঁজা, মানে অর্থগত দিক থেকে, কিন্তু বাস্তবিকভাবে এই শব্দের অর্থ হচ্ছে গভীরতম অর্থ, মানে অধ্যয়ন বা পর্যালোচনা, গবেষণা, কোনো কিছু নিয়ে বিশেষভাবে যে মানে অ্যানালাইসিস করা হয় বা পর্যালোচনা করা হয় তাকেই গবেষণা বলে থাকি আমরা। এরপর বাঁশি, বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু নয়, এটা হচ্ছে আসলে বিশেষ সুরের যে একটা বাদ্যযন্ত্র। তাহলে এটাই বোঝানো হয়েছে যে প্রত্যয় বা উপসর্গ যোগে মূল শব্দের অর্থের অনুযায়ী না হয়ে অন্য একটা অর্থ প্রকাশ করে। যেমন তৈল বলতে তিলজাত স্নেহ পদার্থ নয় শুধু, এটা হচ্ছে যে কোনো ধরনের উদ্ভিজ্জ পদার্থজাত স্নেহ পদার্থকে আসলে তেল বা তৈল বলে। এরপর আমরা দেখব যোগরূঢ় শব্দ। সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমসমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাকে যোগরূঢ় শব্দ বলে, যেমন পঙ্কজ, রাজপুত, জলজ, আদিত্য, তুরঙ্গম, চাঁদমুখ ইত্যাদি। তো এই যে পঙ্কজ শব্দ, পঙ্কে জন্মে যায়, এটা হচ্ছে একটা উপপদ তৎপুরুষ সমাস। শৈবাল, শালুক, পদ্মফুল নানাবিধ উদ্ভিদই কিন্তু পঙ্কে বা পানিতে জন্মে থাকে, কিন্তু পঙ্কজ শুধুমাত্র পদ্মফুল অর্থেই ব্যবহৃত হয়, তাই পঙ্কজ একটি যোগরূঢ় শব্দ। অর্থাৎ এটাকে সমসমান পদসমূহ যে অর্থ বা এটার আসলে যে অর্থ বা একটা জাত যে অর্থ রয়েছে সেটা কিন্তু বুঝিয়ে কোনো একটা স্পেসিফিক অর্থ বোঝায়। অর্থাৎ রাজপুত, রাজার পুত্র, রাজার পুত্র অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দ হিসেবে হয়েছে জাতি বিশেষ, মানে রাজপুত কিন্তু রাজার পুত্র, কিন্তু এটা যোগরূঢ় শব্দ হিসেবে এটাকে যদি ব্যবহার করা হয় তখন হবে জাতি বিশেষ। এরকম আরও অনেক রয়েছে, সেই শব্দগুলো আপনারা একটু দেখে নেবেন। এরপর রয়েছে উৎপত্তিগত বা উৎস বিচারে বাংলা শব্দকে 5টি ভাগে ভাগ করা হয়েছে, যেমন তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি শব্দ এবং বিদেশি শব্দ। তো এই যে শব্দ মানে উৎস অনুসারে যে শব্দ 5 ভাগে ভাগ করা রয়েছে, এটা আমরা ভাষা আমরা এর আগে যে ভাষা যে একটা অধ্যায় পড়েছি বাংলা দ্বিতীয় পত্রে, সেখানে আমরা অনেক ধরনের শব্দ আমরা দেখেছিলাম, কিন্তু আজকে আমরা সেটা নিয়ে আরও একটু বিস্তারিত দেখব। তো আমরা জানি তৎসম শব্দ মানে কি। তৎসম শব্দ বলতে বোঝায় তৎসম, অর্থাৎ তৎসম মানে হচ্ছে তার সমান। তার সমান কার সমান? তাহলে হচ্ছে সংস্কৃত শব্দের সমান। যে সংস্কৃত শব্দ বা যে ভাষা, সংস্কৃত ভাষা থেকে যেসব শব্দ সরাসরি বাংলা ভাষায় এসছে তাকে তৎসম শব্দ বলে। বিভিন্ন উদাহরণ রয়েছে, যেমন চন্দ্র, সূর্য, অবন, ধর্ম, পাত্র, পুত্র, চন্দন, মাতা, অনেকগুলো উদাহরণ রয়েছে। এগুলো কিন্তু একটু আপনারা মনোযোগ সহকারে পড়বেন, প্রয়োজনে নোট করে রাখবেন, কারণ এসব শব্দ থেকে প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন এসে থাকে। এই যে শব্দ অধ্যায় থেকে প্রত্যেক বছর প্রশ্ন এসে থাকে, এবং বিগত সালের অ্যানালাইসিস করে আমরা দেখেছি প্রত্যেক বছর এই শব্দ থেকে আপনারা প্রশ্ন পেয়েছেন, আগামীতেও পাবেন। সুতরাং এই টপিকের এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে তদ্ভব শব্দ। যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তনের ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলায় স্থান করে নিয়েছে। তার মানে হচ্ছে তদ্ভবের অর্থ হলো তা থেকে উৎপন্ন, তার মানে হচ্ছে সংস্কৃত শব্দ থেকে এই শব্দগুলো আসলে উৎপন্ন। কি কি রয়েছে? যেমন আকাশ, বাতাস, চাঁদ, চামার, পাখি, পা, পুস্তক ইত্যাদি। তৎসম শব্দ মূলত হচ্ছে তৎসম শব্দ থেকেই এই তদ্ভব শব্দের উৎপত্তি। এরপর হচ্ছে অর্ধ তৎসম, মানে অর্ধেক সমান। তাহলে কি দেখলাম আমরা? সংস্কৃত ভাষা থেকে এসছে, মানে কিছুটা পরিবর্তিত রূপ। সংস্কৃত শব্দের কিছুটা পরিবর্তিত রূপ হচ্ছে অর্ধ তৎসম, মানে অর্ধেক সমান প্রায়। যেমন কি কি রয়েছে? খিদে, গিন্নি, গেরাম, জ্যোৎস্না, কেষ্ট, মিষ্টি, শ্রাদ্ধ ইত্যাদি। এই শব্দগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এবং প্রয়োজন হলে আপনাদের মুখস্থ করতে হবে। এরপরে রয়েছে দেশি শব্দ। বাংলার আদিম অধিবাসীদের যেমন কোলকুলা, এই শব্দগুলো বিভিন্ন বাংলা ভাষার সংস্কৃতি থেকে কিছু কিছু শব্দ
এই যে শব্দ উপাদান হচ্ছে বাংলায় রক্ষিত হয়েছে, এসব শব্দকে দেশি শব্দ বলা হয়। অর্থাৎ অনার্য জাতির ব্যবহৃত শব্দকে দেশি শব্দ বলে। মানে বাংলা যে বাঙালি জাতির যে উৎস যদি খুঁজতে চাই, সেখানে আমরা অস্ট্রিক জাতি, অনার্য জাতি সম্বন্ধে জানতে পারি। আমরা ভাষা চ্যাপ্টারে পড়েছিলাম যে ভাষার যে ইতিহাসে আমরা পড়েছিলাম, তখন আমরা এই অনার্য জাতি সম্পর্কে জেনেছি। তো এরা যে শব্দগুলো ব্যবহার করতো তার কিছু শব্দ এখনও রয়ে গিয়েছে, সেগুলোকেই আসলে দেশি শব্দ বলে। কি কি? যেমন হচ্ছে আর, ওত, উল্টা, কুড়ি, উলা, খড়, খেয়া, এরকম আরও অনেক শব্দ রয়েছে যেগুলো এখনও কিন্তু খাঁটি বাংলার বা দেশি শব্দ হিসেবে আমাদের ভাষায় রয়ে গেছে। এগুলো আপনারা একটু মনোযোগ সহকারে দেখে নেবেন। এরপর রয়েছে বিদেশি শব্দ। মানুষের বিভিন্ন স্থানে যাতায়াতের ফলে বা বিভিন্ন কারণে, রাজনৈতিক হোক, ধর্মীয় হোক, সাংস্কৃতিক হোক বা ব্যবসাজনিত কারণে বাইরের দেশের যে সমস্ত মানুষজন বাংলাদেশে এসেছে বা বাংলায় এসছে, এই সমস্ত মানুষের যে ভাষা বা শব্দ বাংলায় স্থান করে নিয়েছে, তাদেরকেই আসলে বিদেশি শব্দ বলা হয়। বাংলা ভাষার সবচেয়ে বেশি শব্দ এসেছে ফার্সি শব্দ থেকে। বাংলা শব্দের মধ্যে ফার্সি যে ধর্ম সংক্রান্ত কিছু শব্দ রয়েছে, যেমন খোদা, গুনাহ, দোজক, নামাজ, রোজা, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, সিন্নি, বান্দা, পেরেশান, এই শব্দগুলো আমরা সবাই জানি, কিন্তু এর আসলে উৎস কী, এটা আসলে কোন ভাষা থেকে এসছে, কোন শব্দ থেকে এসছে, সেটা আমরা অনেকেই জানি না। সুতরাং এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে প্রতি বছর। আমি আবারও আপনাদেরকে বলছি, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর ফার্সি শব্দ থেকে প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ রয়েছে, যেমন কাগজ, কারখানা, চশমা ইত্যাদি। বিবিধ শব্দ রয়েছে, মানে অন্যান্য যে শব্দ ফার্সি ভাষা থেকে এসছে বা ফার্সি শব্দ থেকে এসছে, যেমন আদমি, আমদানি, আন্দাজ, কারবার, কামান, খরচ, জানোয়ার, জিন্দাবাদ, নমুনা ইত্যাদি। এরপর রয়েছে আরবি শব্দ। এই আরবি শব্দের মধ্যে আবার ধর্ম সংক্রান্ত, প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ রয়েছে এবং বিবিধ শব্দ রয়েছে। তা আমরা এই শব্দগুলো থেকে একটু দেখে নেব এবং সব শব্দগুলোই কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ। কিছু শব্দ আছে খুব বেশি গুরুত্বপূর্ণ, যেমন আল্লাহ, আদাব, ইসলাম, এই যে ধর্ম সংক্রান্ত শব্দ, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর যে শব্দ থেকে বিগত সালে সব থেকে বেশি প্রশ্ন এসছে, সেই শব্দ কি? পর্তুগিজ শব্দ। তাহলে পর্তুগিজ শব্দগুলো আমরা একটু একেবারে মুখস্থ করে ফেলবো। এখানে আমরা অন্যান্য গতানুগতিক বইয়ের থেকে অনেক বেশি প্রশ্ন দিয়েছি, অ্যাপেও আমরা এই এমসিকিউগুলো এড করেছি। সুতরাং এইখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসে থাকে, বিগত সালেও এসছে এই পর্তুগিজ শব্দ থেকে। যেমন কি কি? আতা, আনারস, আলপিন, আলমারি ইত্যাদি। তো এই আনারস শব্দটা অনেকবার এসছে। এরপর রয়েছে ইংরেজি শব্দ। ইংরেজি শব্দটি কি? ইংরেজি শব্দ আবার অনেকটা ইংরেজির উচ্চারণে, আবার অনেকটা পরিবর্তিত উচ্চারণে। তাহলে ইংরেজি উচ্চারণে কোন কোন শব্দ, যে শব্দগুলো আমাদের সবসময় আমরা কথাবার্তার মধ্যে ব্যবহার করি, এরকম কিছু ইংরেজি শব্দ রয়েছে যেগুলোকে আমরা বাংলা হিসেবে ব্যবহার করি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এগুলো ইংরেজি শব্দ। যেমন কি কি? ইউনিভার্সিটি, ইউনিয়ন, কমা, কলেজ, কেরোসিন, চেয়ার, টিন, নভেল, নোট, অনেক শব্দ রয়েছে। এবং পরিবর্তিত উচ্চারণের মধ্যে রয়েছে আফিম, অফিস, বাক্স, স্কুল, হাসপাতাল, বোতল, এই অনেক শব্দ রয়েছে। এগুলো আমরা একটু দেখে নেব অবশ্যই, সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। এই উপরেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, নিচে লাল করা মানে পরিবর্তিত উচ্চারণের যেগুলো, সেগুলো একটু কম গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে বা আমাদের পড়ে রাখতে হবে। এরপর অন্যান্য যে বিদেশি ভাষা থেকে যে শব্দগুলো এসছে, সেই শব্দগুলো আমরা একটা লিস্ট দিয়ে দিয়েছি। আপনারা একটু এই লেকচার নোটটা থেকে খুব ভালোভাবে এই শব্দগুলো পড়ে নেবেন। বিশেষ করে এই ফার্সি শব্দ, বা ফার্সি না, আমরা আগে ফার্সি শব্দ দেখেছি, এটা হচ্ছে ফরাসি শব্দ, ওলন্দাজ, জাপানি শব্দ, ইতালিয়ান শব্দ, গ্রিক শব্দ, অনেকগুলো রয়েছে। এই ওলন্দাজ বা ডাচ শব্দ থেকে কিন্তু বিগত সালে অনেকগুলো প্রশ্ন এসছে। এরপর এর মধ্যে নিচে গুরুত্বপূর্ণ শব্দের মধ্যে রয়েছে চীনা শব্দ, কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে বার্মি বা মায়ানমারি বা শব্দ, লুঙ্গি ফুঙ্গি, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর পাঞ্জাবি, গুজরাটি, এই সব শব্দগুলোই কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ। এই যেমন সিংহলি শব্দ আছে সিডর, এটা আমাদের বাংলাদেশে একটা ভয়াবহ ঘূর্ণিঝড়ের নাম ছিল। এবং এই যে শব্দগুলো আছে মোটামুটি সবগুলোই আপনারা, বিশেষ করে এই যে পাঞ্জাবি, গুজরাটি, আমি একটু মার্ক করে দিচ্ছি আপনাদের কোন শব্দগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু একটু বেশিই গুরুত্বপূর্ণ। সুতরাং আপনারা একটু খেয়াল করে এই শব্দগুলো কিন্তু পড়বেন। এবং এই শব্দগুলো থেকে, যেমন জাপানি শব্দের মধ্যে রিক্সা শব্দটা কিন্তু বিগত সালে অনেকবার এসছে, রিক্সা। এই ফরাসি শব্দের মধ্যে আতাত, কার্তুজ, কুপন, ক্যাফে, ডিপো, রেস্তোরাঁ, ফরাসি, এই সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। ওলন্দাজ।
এমনকি ওলন্দাজ বা ওলন্দাজ শব্দটাও কিন্তু ফরাসি শব্দ, সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে মোটামুটি শব্দ থেকে আপনাদের প্রত্যেক বছর একটা করে প্রশ্ন থেকে থাকে, এবছর আপনারা একটা প্রশ্ন পাবেন বলে আশা করছি। সুতরাং এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে পড়বেন। ধন্যবাদ সবাইকে। স্বাস্থ্যবিধি মেনে চলবেন।